সাগর, সামনে খাল, এর নাম বরিশাল। চলে আসছি ভিতর থেকে, বড় মন্দিরের থেকে বের হওয়ার পরে আমি এখন চলে আসলাম বরিশাল কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে। জম্মের সুন্দর রে ভাই। ভিতর থেকে বড় মন্দিরের থেকে বের হওয়ার পরে আমি এখন চলে আসলাম উল্টা পাশে আর একটা মন্দিরের কাছে। এটা আপনার ফাইনালি বেরিয়ে গেলাম নতুন একটা জেলার উদ্দেশ্যে। চলুন যেতে যেতে বলা যায় 64 জেলার ভিতরে তৃতীয় জেলা উদ্দেশ্যে রওনা হলাম। অটো ধরলাম বাসা থেকে নেমে, তারপরে বাস ধরবো। বাসে গিয়ে বিস্তারিত বলবো। চলেন বাস স্ট্যান্ডে যাওয়া যায় নতুন জেলার উদ্দেশ্যে। ফাইনালি বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন আমরা বাসে ওঠার জন্য টিকিট কেটে নিলাম। আমার সহপাঠী একজন বন্ধু আছে সাথে, উনি টিকিট কাটতে গেছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। শেষে বসে গেলাম বাসের ভিতরে। এখন কিছুক্ষণের ভিতরে আমরা ফাইনালি বলেছিলাম আপনাদের যে বাসের ভিতরে বলবো যে আমি কোথায় রওনা হচ্ছি। এখন আমি যাচ্ছি আমার তৃতীয় জেলা বরিশালের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। ওখানকার আনাচে গানাচে যা আছে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়িটা ছেড়ে দেবে। আমরা গাড়িতে উঠে বসে গেলাম। অলরেডি গাড়ি ছেড়ে দিছে। সেতু দিয়ে আমরা এখন যাচ্ছি। ভাবা যায় যে এখানে আপনার ফেরিতে বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা, তারপরও আমরা ফেরির অপেক্ষা শেষ হতো না। সেখানে মাত্র 10 মিনিটের ভিতরে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়েছি। ভাবতে অবাক লাগে। আসলে ডিজিটাল বাংলাদেশ যাকে বলে আর কি। মানুষ যেখানে যাবে সেখানে উন্নতির দিকে হাত বাড়াবে, মানুষ যেখানে যাবে সেখানে ভালো কিছু করার হাত বাড়াবে। তো আমরা ঘুরে ফিরে দেখাচ্ছি ভিতরের সাইডটা। আমার বন্ধুর সাথে আছে, দুজনে মিলে অলরেডি রওনা হয়ে গেলাম। পদ্মা সেতুর আশপাশটা দেখার মতন একটা সৌন্দর্য উপভোগ করছি। এত সুন্দর করে হয়েছে যা ভাষা প্রকাশ করার মতন। শুভ সকাল বন্ধুরা, আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম। অলরেডি মাওয়া ফেরিঘাট আইয়া পৌঁছায় গেছি। এখানে আবার আমাদের গাড়িতে তেল নেওয়া হচ্ছে, এজন্য পাম্পের এখানে ভাবলাম আপনাদের একটু আসছি লেবুখালী। আমাদের একটা বন্ধু আছে, ছোট ভাই আছে, এখানে আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের রিসিভ করবে। তাদের সাথে আমরা একসাথে চলে যাব কুয়াকাটা। লেবুখালী এসে নেমে আমরা রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিছু খাওয়ার জন্য, সকালে এমনি তো খাওয়া হয়নি, এর জন্য লেবুখালীতে আমরা হালকা পাতলা কিছু রেস্টুরেন্টে খেয়ে নেব। খেয়ে তারপর রওনা হব লেবুখালী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। এখন দেখছি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। হালকা পাতলা নাস্তা সেরে অলরেডি রওনা হব এখন কুয়াকাটার উদ্দেশ্যে। এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছি, তারপরে রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। যদি এখান থেকে লেবুখালী থেকে 2-2.5 ঘন্টা লেগে যাবে, এই জন্য আমরা অপেক্ষা করছি। আমরা এখন খাওয়া দাওয়া করছি, বিল মিটিয়ে এখন যাব। সাগর, সামনে খাল, এর নাম বরিশাল। চলে আসছি আমি বরিশাল জেলা। বলেছিলাম যে 64টা জেলা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার তৃতীয় জেলা বরিশাল কুয়াকাটা চলে আসছি। আপনাদের এখানকার পরিবেশ শোনাও, এখানকার পরিবেশ, এখানে কি মন্দির আছে, গির্জা আছে, এগুলা সব ঘুরে ঘুরে দেখাবো। ঝাউ বাগান আছে, পাহাড়। ও মোর আল্লাহ, মুই আয়া পড়ছি বরিশাল কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে। জম্মের সুন্দর রে ভাই,
জম্মের সুন্দর। আয়া একবার ঘুরা যাইবেন আপনারা এখান থেকে। অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে মন্দিরে ঘোরাফেরা করলাম, তারপরে আরেকটা মন্দিরে যাব, তারপরে জাউ বাগান, তারপরে সাগর সৈকতে। এই যে বলেছিলাম 64 জেলা ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু যতই জেলা ঘুরছে অতই অভিজ্ঞতা বাড়ছে, অতই মানে নিজে মুগ্ধ হয়ে যাচ্ছে যে আমাদের বাংলাদেশটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আসলে এটা না দেখলে বিশ্বাস করা যেত না। আমার তৃতীয় জেলা বরিশাল জেলা ঘুরতেছি। কুয়াকাটা আগের থেকে নাকি অনেকটা সুন্দর করেছে। আগে যেমন এই যে ছাতাগুলো ছিল না, মানুষের রোদ্রে অনেক কষ্ট করতো, আর এখন এই ছাতা করে দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে, যখন যার মনে ইচ্ছা হয় একটু আরাম করতে পারবেন, একটু উপভোগ করতে পারবেন সমুদ্র সৈকতের সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ, মুক্ত হাওয়া, পাশে ছাতা মেলা, চেয়ার, বসে থাকার মজাই আলাদা। এর জন্য অনেকটাই ভালো একটা ব্যবস্থা করে দিছে আগের থেকে। এখন এই চেয়ারগুলোতে একটু নিরিবিলিভাবে বসে আপনারা উপভোগ করতে পারবেন। আগে নাকি এখানে রোদের কারণে মানুষ বসতে পারতো না, তেমন একটা মানুষের কোলাহল ছিল না, মানুষ আসা যাওয়ার জন্য মানে একটু দ্বিমত পোষণ করতো। এখন এই ছাতা দেওয়াতে অনেকটাই মানুষগুলো ভালোভাবে আইসা প্রাকৃতিক সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারে। অসাধারণ বিলীন হয়ে গেলাম, সাগরের সাথে মিশে গেলাম। মানে ভাবতে অবাক লাগে, এত সুন্দর ভিউ না দেখলে বিশ্বাস হবে না। পাগলের মতো হয়ে যাচ্ছি, যেখানে যাচ্ছি কোথায় যেন নদী আর পানি আর বালির সাথে হারিয়ে যাচ্ছি। অসাধারণ একটা ফিল হচ্ছে আমার। অসাধারণ সাগর আর পানির সাথে মিশে যাওয়ার, প্রকৃতির সাথে মিশে যাওয়া, এরকম কখনো ভাবিনি। হঠাৎ করেই চলে আসলাম সমুদ্র সৈকত কুয়াকাটা। আর কুয়াকাটা আপনাদের বলেছিলাম যে কুয়াকাটা দেখাবো, 64টা জেলা দেখাবো। এই জন্য আমি প্রতি শুক্রবারে আপনাদের জন্য এক একটা জেলা বাছাই করি, এক একটা জেলাতে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি। আর এটাই হলো যে আপনাদের জন্য আমার পক্ষ থেকে উপহার। সাগর পাড়ে আসছি, অথচ সাগরের পানি ছুঁয়ে দেখবো না তা তো হবে না। চলেন একটু সাগরের পানিটাকে ছুঁয়ে দেখি। যদিও গোসল করবো না, তারপরেও একটু পানিটাকে না ছুঁয়ে পারতেছি না। অসাধারণ মানে চিন্তা হয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। কেন জানি কোথায় জানি নিজেকে হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না। মানে কোন অজানা একটা সুখ উপলব্ধি করতে পারছি। সাগর পাড়ে আইসা নিজেকে সাগরের সাথে মিলিয়ে যাচ্ছি। আসলে মানুষের আমার ভালোবাসা তুমি যদি মনে না হয় চিঠি লিখি বসি রাস্তারা তুমি যখন সন্ধ্যাকালে সন্ধ্যা প্রদীপ ঘরে বাবা তুমি যখন সন্ধ্যাকালে সন্ধ্যা প্রদীপ ঘরে গেলে সন্ধ্যা পূজা দিচ্ছ দেবতা, আমি তখন একলা পথে। চলে আসলাম কুয়াকাটা জাউ বাগানে। এখানে বিশাল সমুদ্রের পাশে এই যে জাউ বাগান। আমরা এখন জাউ বাগানের ভিতরে ঢুকবো। এটা হলো জাউ বাগান, অসাধারণ, অনেক সুন্দর। আসলে আমরা বাংলাদেশের ভিতরে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা এখনো ঘুরিনি, জানি না, চিনি না, দেখি না। বা অনেক পরিচিত জায়গা আছে, অনেকবার গেছি, কিন্তু ওই জায়গার ভিতরে কিছু কিছু জায়গা আছে ওগুলো মানে আমরা
বুঝতেই পারি না যে এই জায়গার ভিতরে ঘুরতে আইসাও যে এত সুন্দর জায়গা দেখা যায় বা আছে। পরবর্তীতে আমরা লোকের মুখে শুনতে পারি আজকে সেই যে অদেখা জায়গাগুলাই, আর আপনারা যারা কুয়াকাটা আসছেন এগুলাও আপনাদের আবার নতুন করে দেখাবো। কুয়াকাটা তো অনেকে আসছেন, জাউবাগানে হয়তো আসেন নাই, বৌদ্ধ মন্দিরে হয়তো স্বর্ণ মন্দিরে হয়তো আসেন নাই। সেখানে বৌদ্ধদের একটা মন্দির আছে, মন্দিরে স্বর্ণ দিয়া বৌদ্ধ মন্দিরের ভিতরে অনেক কিছু আছে দেখানোর। তারপরে হিন্দু একটা মন্দির আছে সনাতন ধর্মের। আজকে আপনাদের সনাতন ধর্মের মন্দির দেখাবো, আজকে আপনাদের আমরা দেখাবো বৌদ্ধ মন্দির, স্বর্ণের প্রতিমা, আজকে দেখাবো জাউবাগান, আজকে দেখাবো সমুদ্র সৈকত। কারণ সমুদ্র সৈকত তো বেসিক্যালি কক্সবাজার, আপনার যে কুয়াকাটা অনেকে আসছেন, কিন্তু আশেপাশে যে সৌন্দর্য জায়গাগুলো আছে এগুলো হয়তো অনেকেই দেখেন নাই। আজকে আপনাদের এগুলা ঘুরে ঘুরে আমি একে করে দেখাবো। আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের আমি 64টা জেলা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি, অজানা কিছু দেখাতে পারি, অজানা কিছু জানাতে পারি। এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সারাক্ষণই কিন্তু এই সাগরের বুকের উপরে ভেসে বেড়ায়। সেগুলাকে তুলে এখানে রাখা হয়েছে এখানে জাউবাগানের ভিতরে। আবার কিছু কিছু যে দূরের থেকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিছু কিছুগুলারে মেরামত করা হচ্ছে আবার নদীতে বাসার জন্য। আসলে এখানকার মানুষের জীবনটা এরকমই, নদীর সাথে, নৌকার সাথে, সাগরের সাথে মিশে থাকা। অসাধারণ তাদের মানে লাইফ স্টাইল, অসাধারণ তাদের মানে চলাফেরা। আসলে কি আমরা ঢাকা শহর বা আমরা লোকালয়ের ভিতরে থাইকা গ্রাম পরিবেশের মজাটাই বুঝতে পারি না। আর গ্রামের পরিবেশ যে এতটুকু মানে স্বাচ্ছন্দ্যবোধ, এতটুকু যে সুন্দর, আমরা আসলে কল্পনা করতে পারি না। এই জন্যই আমি ভাবছি বিভিন্ন জেলায় যাব, বিভিন্ন দেশের মানে জেলার এই ভিডিও ধারণ করব। আমি এখন আছি আপনাদের বলেছিলাম যে তৃতীয় জেলা বরিশাল চলে আসছি। আপনাদের বলেছিলাম যে তৃতীয় জেলা 64টা জেলা ঘুরে ঘুরে দেখাবো। এখন আমার 3 নম্বর জেলা হলো বরিশাল কুয়াকাটা। এখানে চলে আসছি একটা মন্দিরের ভিতরে। মন্দিরটা হলো রাধা কৃষ্ণের মন্দির, পাশেই কুয়াকাটা সমুদ্র সৈকত। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। রাধা কৃষ্ণ কুয়াকাটা মন্দিরে চলে আসলাম। সাগরের পাড়েই মন্দিরটা। আমার সাথে আছে আরো দুইটা কন্টেন্ট ক্রিয়েটর, মন্দিরে ঢুকতেছে পূজা দেওয়ার জন্য। দুইটা বন্ধু আছে সনাতন ধর্মের, তারা পুজো দিচ্ছে। আমরা ভিতরটা আপনাদের প্রতিমাগুলোকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিতরে অনেক প্রতিমা আছে, এগুলো আপনাদের দেখাবো। এই যে পাশে একটা বড় আরেকটা মন্দির, দুটা পাশাপাশি। এটার ভিতরে রাধা কৃষ্ণের ইয়া আছে, মা দেবীর ইয়া আছে, প্রতিমা আছে। এগুলা সব দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জেলায় যাওয়া পড়বে, বিভিন্ন রকমের মানুষের হাতে মিশে পড়বে, বিভিন্ন রকমের জিনিস দেখানো হবে। আপনাদের দেখাবো অজানা, অচেনা, অদেখা জিনিসগুলো। মন্দিরটার ভিতরে প্রত্যেকটা একটা মানে করে রাধা কৃষ্ণের প্রতিমা রাখা আছে। এগুলো ঘুরে ঘুরে আমি দেখছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। অনেক সুন্দর এই মন্দিরটা। আপনারা কুয়াকাটা যখনই আসবেন, আশা করি যে এই মন্দিরটাতে একবার হলো দর্শন দিয়ে যাবেন। কারণ মন্দিরটা কুয়াকাটার থেকে বেশি একটা দূরে না, একবারে নদী, কুয়াকাটা সাগর সৈকতের পাশেই আছে। আপনারা যদি না দেখেন তাহলে বোধহয় মিস করবেন। আশা করি দেখবেন। এটা হলো সেই যুদ্ধের জাহাজ, যে জাহাজটা এখান থেকে মানে কুয়াকাটা বালি থেকে তোলা হয়েছিল। এটা হলো আপনার মহারাজ পাংশি বাবুর জাহাজ ছিল। এটা কাঠ দিয়ে নির্মিত করা সেই জাহাজটি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি।
দেখেন এখনো যে এই মানে কাঠগুলো এত প্রাণমুগ্ধকর বা এত মানে হার্ডলি আছে, বোঝা যায় না যে এটা 1000 বছর আগের একটা মানে পাংশি। এই পাংশিটা দেখতে বিশাল বড়, অনেক অনেক মানে মজবুত আছে এখনো। এটা স্মৃতি হিসাবে এখানে রাখা হয়েছে এই পাংশিটাকে। এই পাংশিটা দেখতে বিশাল আকারের, বিশাল আকারের। সমুদ্রের মাঝখান দিয়ে তার যুদ্ধ বিমান নিয়ে যখন যাতায়াত করতেন, তখন মহা সংকটে এই পাংশিখানা ডুবে যায়। তখন তার এই পাংশিখানা 200-300 বছর পরে এই কুয়াকাটার কথিত মানুষেরা এই পাংশিখানা খুঁজে পায়। আপনারা সেই দৃশ্যটা ভালো মতো দেখেন। মহারাজ বাবরের সম্পত্তি, এটা হলো শালকাঠ কুয়াকাঠ দিয়ে নির্মিত। এটার অনেক ইতিহাস আছে। এই পাংশিটা অনেক সুন্দরভাবে সংরক্ষিত ছিল, কিন্তু এখন সময়ের গতিতে এই পাংশিখানা ভেঙে যেতে শুরু করতেছে। আপনারা সবাই কুয়াকাটা এসে এই পাংশিখানা দেখবেন। এটা হচ্ছে আমাদের বাংলার একটা ইতিহাস, মহারাজ বাবরের একটা ইতিহাস, বাবরের একটা সবে দেখবেন। আপনারা ঘুরে ঘুরে দেখেন, এখানে অনেক প্রাচীন লোহা আছে, অনেক সুন্দর সুন্দর লোহা আছে, অনেক সুন্দর সুন্দর স্টিলের কাজ করা ছিল। কথিত এখানে নাকি সোনা দিয়েও কাজ করা ছিল এই পাংশিতে। এখানে তৎকালীন লোকেরা এই সোনা খুঁজে খুঁজে এখান থেকে নিয়ে গেছে। আজ এই কারণে এই পাংশি বিলুপ্ত হওয়ার পথ। আমাদের বাংলায় এখন আর কোনো পাংশি লোক। চলে আসলাম, মন্দিরের দিকে প্রবেশ করছি। সামনে একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, ওখানে যাচ্ছি। দেখে পানির অপর নাম জীবন। এইটা হলো সেই কথিত, এই যে কুয়াকাটার নামে এই যে কুয়া, এই যে সেই বিখ্যাত কুয়া, যে যার নামে এই আজকে কুয়াকাটা হয়েছে। পানির অপর নাম জীবন। আর 1788 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটি খনন করে। বর্তমানে এর নামেই বর্তমানে এই কুয়াকাটার নাম। আপনারা সবাই এখানে আসবেন, এই জিনিসটাকে দর্শন করবেন। কথিত আছে এখানে নাকি অর্থ, টাকা ফেললে নাকি মনস্কামনা পূর্ণ পায় সবাই। এই কারণে এখানে কিছু কিছু টাকা ফেলে, পয়সা ফেলে। এখানে এটা অনেক সুন্দর একটা ভিউ। আপনারা সবাই আসবেন, দেখে যাবেন এই সুন্দর কুয়াটা। আর এখানে আছে সেই আদিবাসী ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার, যেখানে সোনার বুদ্ধদেব আছেন। অনেক বড় বিহার। সবাই আপনারা এখানে আসবেন, ঘুরে ঘুরে দেখবেন। এইখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। এখানে সুন্দর ভান্তেরা আছে, বুদ্ধ বিহার। এইটা হলো সেই ঐতিহ্যবাহী কুয়া, যার নামে এই কুয়াকাটা সৃষ্টি হয়েছে। তাই আমরা এখন আছি সেই বৌদ্ধ বিহারে, ঐতিহাসিক কুয়াকাটার বৌদ্ধ বিহারে। এখানে সুন্দর সুন্দর দৃশ্য আছে। কথিত আছে এই কুয়াকাটার যে কুয়া বা কুয়ার যে খননকারী, এই রাখাইন মন্দিরের সদস্যরাই এই কুয়াটিকে খনন করেছিল। এরাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। এই কুয়ার নামে আজকে এই কুয়াকাটার নাম পরিচিত। এখানে সুন্দর সুন্দর মূর্তি আছে, মহামানব গৌতম বুদ্ধ, তার সহচারী সহ অনেক কিছু আছে। এখানে সোনার বুদ্ধদেবও আছে। অনেক সুন্দর মন্দির। আপনারা আসলে খুব মজা পাবেন। এটা অনেক ভালো, শান্তির একটা ক্ষেত্র, ধর্মের একটা স্থান, বৌদ্ধ বিহার। এখানে কুয়াকাটার কুয়াও আছে। আপনারা সবাই আসেন, মহাসাঙ্গে মহামানব বুদ্ধকে দর্শন করেন। এখানে সোনার বুদ্ধদেব আছে, সবাই বুদ্ধ আপনাকে দর্শন করেন। এগুলো বুদ্ধ মন্দিরের প্রবেশদ্বার। আপনারা সবাই মন্দিরের ভিতরে প্রবেশ করেন। দেখেন খুব সুন্দর ভিউ, অনেক সুন্দর। এখানে কিছুদিন আগে বৌদ্ধ পূর্ণিমার সময় বৌদ্ধ জয়ন্তী পালন করেছে। হ্যালো বন্ধুরা, এই যে আপনাদের নিয়ে আসলাম আমি বৌদ্ধ মন্দিরে। সেই পুরানো কুয়াকাটার নামে বিখ্যাত সেই মন্দির, যে মন্দিরের সাথে নামকরণ হয়েছিল এই কুয়াকাটা বৌদ্ধ মন্দিরে নিয়ে আসছি। এখন আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব, বৌদ্ধ মন্দির সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এখানকার লোকের মুখে জানা যায় যে এই মন্দিরটার যখন স্থাপনা হয় তারপর থেকে এই মন্দিরটার নামকরণ হিসেবে কুয়াকাটার নামকরণ হয়। এই কুয়াকাটা নামটা মানে মন্দির থেকে সৃষ্টি হওয়া। সাইনবোর্ডে লেখা দেখতে পারলাম, যে লেখা আছে কোচবিহার বৌদ্ধ মন্দির, কোচবিহার। তার মানে বাংলাদেশের সাথে তো এই কুয়াকাটার সাথে মিলটা আছেই, কিন্তু এই মন্দিরটার সাথে অনেকটাই মিল রয়ে গেছে কোচবিহার ইন্ডিয়াতে আর কি। এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলেছিল যে তাদের এখানে
তারা স্থাপনা শুরু করেছিল, কিন্তু তাদের সম্পূর্ণ বংশ বিস্তার যেটা আছে সেটা কুচবিহার ইন্ডিয়া বলা হয় আর কি। তাদের মূল মূল ইয়েটা হলো গিয়া ইন্ডিয়াতে পড়ে গেছে। আর বাংলাদেশে কুয়াকাটার নামকরণ হয়, তারা হাজার বছরের ধরে এখানে বসবাস করছে, এখানে মন্দির। এখানে আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব জাতি এখানে সমানভাবে সুন্দরভাবে বসবাস করতে পারছে। কারো কোনো বাধাবিত্ত নেই, কারো কোনো ভেদাভেদ নেই, ধর্ম নিয়ে হানাহানি মারামারি এসব নিয়ে কারো কোনো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এখানে সবাই সমান, যার যার ধর্ম তার কাছে, যার যার উৎসব তার কাছে, এভাবে চলছে আমাদের বাংলা। ভিতর থেকে বড় মন্দিরের থেকে বের হওয়ার পরে আমি এখন চলে আসলাম উল্টা পাশে আরেকটা মন্দিরের কাছে। এটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলেন ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে পরের উল্টা পাশের মন্দিরটা। ওই যে এখানের এক দাদা মন্দিরের ভিতরে আগরবাতি জ্বালাচ্ছে, দেখার চেষ্টা করি, চলেন। এ হলো অপর সাইডের মন্দির। দাদা আগরবাতি জ্বালাচ্ছে এখানে। বন্ধুরা, আমি আপনাদের যতটুকুই পেরেছি কুয়াকাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন জায়গায়, নতুন এপিসোডে, নতুন কোনো অজানা, অচেনা, অদেখা কোনো একটা পর্ব নিয়ে আবার চলে আসব। আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমি যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি তার জন্য আবার আমাকে সুযোগ করে দিবেন। আর কুয়াকাটাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে আমি উৎসাহিত হই আপনাদের আবার নতুন কিছু করে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার জন্য।